নমস্কার, আমি গৌতম রানা রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যারা নতুন মেকানিক তারা BS6 গাড়ি সারাতে গিয়ে নানা রকম সমস্যার মধ্যে পড়ি। তাদের সুবিধার্থে আজ থেকে আমরা BS6 এর উপরে পার্ট বাই পার্ট করে সমস্ত ভিডিও আমরা আপনাদেরকে উপস্থাপন করব। তাই এই ভিডিওগুলো একটা সিরিজের আকারে চলবে। তা এই সিরিজের নাম রেখেছি আমরা BS6 ট্রেনিং। তা আমাদের এই সমস্ত ভিডিওগুলোতে আমরা খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি কোনো ইঞ্জিনিয়ারিং লেভেলের জন্য ভিডিওগুলো বানাইনি, কেননা আমরা এইসব ভিডিও দেখে তার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেব না। এগুলা সাধারণত আমরা বানাচ্ছি কারণ আমরা যেসব আফটার মার্কেট মেকানিক আছি, অর্থাৎ আমরা বাইক সারা থেকে যাতে না আমাদের অসুবিধা হয়, তা সেই সুবিধার্থেই আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি। প্রথম থেকে আপনারা প্রতিটা পার্ট পুরোটাই দেখার চেষ্টা করবেন, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও বুঝতে সুবিধা, নাহলে কিন্তু আপনাদের বুঝতে খুবই অসুবিধা হয়ে যাবে। তা BS6 এর উপরে ভিডিও বানাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়, প্রায় 2-3 ঘন্টার মতো ভিডিও হয়ে যাবে। সেই জন্য আমরা ছোটো ছোটো করে পার্ট বাই পার্ট করে দেবো। তাই সমস্ত পার্টের মধ্যে কিন্তু BS6 টেকনোলজি কী, এর মধ্যে কী কী সেন্সার ব্যবহার হয়েছে এবং প্রত্যেকটা সেন্সারের কাজ কী, খারাপ হলে কী হবে এবং ওগুলো আমরা কীভাবে টেস্ট করব, তার সঙ্গে সমস্ত অ্যাকচুয়েটার কীভাবে কাজ করে, অ্যাকচুয়েটার কীভাবে টেস্ট করব, আমরা ইস্যু ডায়াগনস্টিক কীভাবে করব, সমস্তটাই আমরা A to Z পরপর করে পার্ট বাই পার্ট করে আমরা ভিডিওগুলো রেডি করেছি। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখুন এবং দেখার পরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। তা আমাদের এই ট্রেনিংয়ের ভিডিওটা আমরা মোট 7টা চ্যাপ্টারে ভাগ করেছি। তা আমাদের প্রথম চ্যাপ্টারে থাকছে BS6 টু হুইলার ইন্ট্রোডাকশন বা BS6 সম্বন্ধে আমাদের প্রাথমিক ধারণা। দ্বিতীয় নম্বরে থাকবে আমাদের এয়ার ইনটেক সিস্টেম এবং তৃতীয় নম্বরে ফুয়েল সাপ্লাই সিস্টেম, চতুর্থ নম্বরে ইগনিশন সিস্টেম, পঞ্চম নম্বরে কুলিং সিস্টেম, ষষ্ঠ নম্বরে আমাদের এক্সজস্ট সিস্টেম এবং সর্বশেষে সপ্তম নম্বরে আমাদের থাকবে ইলেকট্রনিক সিস্টেম। এই প্রত্যেকটি চ্যাপ্টার আবার ছোট ছোট ভাগে ভাগ করেছি। তা আপনারা প্রথম BS6 ইন্ট্রোডাকশনে দেখতে পাবেন BS6 এর দূষণ নীতি কী, BS4 এর তুলনায় BS6 এ কী কী পরিবর্তন এসেছে, কোথায় কোন সেন্সর থাকে, কোথায় কোন অ্যাকচুয়েটর থাকে, BS6 FI সিস্টেম কীভাবে কাজ করে। আমরা দেখব প্রথমে BS6 দূষণ নিয়ন্ত্রণ নীতি কী। এটার সম্বন্ধে আমাদের প্রাথমিক ধারণা থাকা দরকার, কারণ পরের পার্টে যে ভিডিওগুলো আপনারা দেখবেন সেগুলো বুঝতে আপনাদেরই সুবিধা হবে। BS এর অর্থ ভারত স্টেজ। ভারত স্টেজ কি? দেখুন, পরিবেশ দূষণ কন্ট্রোল করার জন্য ভারতের একটা বোর্ড আছে যার নাম সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। তা এই বোর্ড আবার BS কে কন্ট্রোল করে। তা এদের উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিবেশে যে সমস্ত গাড়িগুলো চলে, অর্থাৎ অটোমোবাইল বিভাগে যে সমস্ত গাড়িগুলো চলে তাদের সাইলেন্সার থেকে যে ক্ষতিকর গ্যাসগুলো আমাদের পরিবেশে মিশছে, তা এই ক্ষতিকর গ্যাসগুলো যাতে পরিবেশ দূষিত না করতে পারে বা পরিবেশ দূষণ কম হয় সেই সম্বন্ধে নানা রকম ব্যবস্থা নিয়ে বা নতুন নতুন টেকনোলজি ব্যবহার করে কোনো রকমভাবে দূষণ কমানো যায় কিনা তার জন্য সবসময় ওরা সচেষ্ট থাকে। তা প্রতিবারেই ওরা চেষ্টা করে নিত্য নতুন টেকনোলজি ব্যবহার করে পরিবেশ দূষণটাকে যাতে কমানো যায়। তা যখন যেরকমভাবে টেকনোলজি চেঞ্জ হয়েছে তখন সেরকমভাবে নাম দেওয়া হয়েছে। যেমন প্রথমে BS1 ছিল, তারপরে BS2, BS3, এইভাবে আস্তে আস্তে এখন BS6 পর্যন্ত চলে এসেছে। তা এখন বর্তমানে BS6 থেকেও BS7ও চলে এসছে বললেই হয়। তা যাই হোক, BS6 নীতি 2020 সালে আনা হয়েছে। BS4 এর তুলনায় BS6 এ কী কী পরিবর্তন হয়েছে। দেখুন, আমরা যখন গাড়ি চালাতে যাই তখন আমাদের একটা লাইসেন্স লাগে, সেই লাইসেন্সটার নাম কিন্তু ধোঁয়া লাইসেন্স। এটা আমাদের ভারতবর্ষে চালু, বাংলাদেশে আছে কিনা জানি না। তা সেখানে আমাদেরকে গাড়িটাকে পরীক্ষা করতে হতো। সেখানে গিয়ে ওরা সাইলেন্সারের মধ্যে মেশিন লাগিয়ে আমাদের এই গাড়ি থেকে কতটা পরিমাণে কোন গ্যাস বেরোচ্ছে যেটা আমাদের ক্ষতিকর বা পরিবেশের মধ্যে হানিকারক, সেই গ্যাসগুলো ওরা মাপতো। যদি ওদের নির্দিষ্ট ডাটা থেকে, অর্থাৎ ওদের যে নির্দিষ্ট মান দেওয়া আছে সেই মানের থেকে বেশি আসতো তাহলে আমাদের গাড়িটাকে কিন্তু রিজেক্ট করে দিত। তা BS4 এ মাপা হতো আরও অনেক গ্যাস, তার মধ্যে যেটা সব থেকে বেশি জোর দিত কার্বন মনোক্সাইড গ্যাস এবং হাইড্রোকার্বন গ্যাস। কিন্তু এখন BS6 এ মাপা হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস এবং হাইড্রোকার্বন গ্যাস এবং ওর সঙ্গে আরও 3টা এক্সট্রা গ্যাস জুড়ে দেওয়া হয়েছে যেটার নাম নাইট্রোজেন অক্সাইড, নন মিথেন হাইড্রোকার্বন এবং পার্টিকুলেট ম্যাটার। BS6 নিয়ম অনুযায়ী টু হুইলার থেকে নির্গত ধোঁয়া থেকে উল্লিখিত ক্ষতিকর গ্যাসগুলির নির্গমনের একটা মাপ ধার্য করা হয়েছে। কার্বন মনোক্সাইড কতটা বেরোবে, যে একটা গাড়ি 1 কিলোমিটার গেলে 1000 মিলিগ্রামের বেশি যেন না গ্যাস বেরোয়, অর্থাৎ কার্বন মনোক্সাইড বেরোবে 1000 মিলিগ্রাম প্রতি কিলোমিটার। এটা কিন্তু ম্যাক্সিমাম লেভেল, এর বাইরে যেন না যায়। আর নাইট্রোজেন অক্সাইড কতটা বেরোবে, 60 মিলিগ্রাম প্রতি কিলোমিটার। হাইড্রোকার্বন বেরোবে 100 মিলিগ্রাম প্রতি কিলোমিটার। নন মিথেন হাইড্রোকার্বন বেরোবে কত, 68 মিলিগ্রাম প্রতি কিলোমিটার। আর পার্টিকুলেট ম্যাটার বেরোবে 4.5 মিলিগ্রাম প্রতি কিলোমিটার। এরপর আমরা জানবো BS4 থেকে BS6 এ কী কী টেকনোলজি পরিবর্তন হয়েছে। তাই এখানে কিন্তু অনেকগুলি পরিবর্তন হয়েছে। তার মধ্যে ইনটেক সিস্টেমের মধ্যে পরিবর্তন হয়েছে কার্বোরেটর। তা BS4 এ আগে যেমন কার্বোরেটর ছিল, তা BS6 এ কী হয়েছে, কার্বোরেটরের পরিবর্তে
থ্রোটল বডি এসছে এবং ফুয়েল ইঞ্জেক্টর এসছে। দ্বিতীয় নম্বরে কি হয়েছে, পারফরমেন্স ভালো করতে আমাদের ইলেকট্রনিক সিস্টেমে কিছু পরিবর্তন এসছে। তার মধ্যে কি আছে ইলেকট্রনিক সিস্টেমে? 1 নম্বরে আছে সেন্সার, 2 নম্বরে ইসিইউ এবং 3 নম্বরে অ্যাকচুয়েটরস। ইসিইউ এর পুরা নাম ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ইঞ্জিন কন্ট্রোল ইউনিট, আবার এটাকে অনেকে ইসিএম বলে। তা ইসিএম এর পুরো নাম ইলেকট্রনিক্স কন্ট্রোল মডিউল বা ইঞ্জিন কন্ট্রোল মডিউল। তা এখানে ইগনিশন সিস্টেমেও বদল হয়েছে। তা আগে যেমন আমাদের সিডিআই বা টিসিআই ছিল, তার পরিবর্তে এখানে এসছে ইসিইউ। আর পিক আপ কয়েল ছিল কিন্তু এখনও আছে, তা পিক আপ কয়েলটা আরও উন্নত হয়েছে, যেটাকে আমরা অনেকে সিকেপি সেন্সার বা ক্র্যাঙ্ক পজিশন সেন্সারও বলি। তা এক্সজস্ট সিস্টেমে বদল হয়েছে। তা BS6-এ ক্যাটালিক কনভার্টার মাস্ট থাকতেই হবে। আর BS4-এও কিছু কিছু গাড়িতে যেমন ছিল, কিন্তু সব গাড়িতে ছিল না, কিন্তু BS6-এ ক্যাটালিক কনভার্টার মাস্ট চাই। তা এটা কীভাবে কাজ করে, আমাদের ইঞ্জিন থেকে যে ক্ষতিকর গ্যাস বেরোয় তার মধ্যে কিছু কিছু ক্ষতিকর গ্যাস যখন এই কনভার্টার দিয়ে পাস করবে, তখন কিন্তু ওই 2-3টা গ্যাস মিক্সড হয়ে ওটা কনভার্ট হয়ে যাবে জলীয় বাষ্পে। তাতে করে কি হয়, আমাদের ওই যে ক্ষতিকর গ্যাসটা আমাদের পরিবেশে গিয়ে ক্ষতি করবে না অতটা, কারণ ওটা জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। মূল উদ্দেশ্য আমাদের পরিবেশ দূষণটাকে কমানো। তা এইভাবে আমাদের ক্যাটালিক কনভার্টার আমাদের পরিবেশ দূষণটাকে অনেকটাই কমাতে সাহায্য করে। এরপরে পরিবর্তন এসছে ইভাপ সিস্টেমে পরিবর্তন। ওই পেট্রোলের গ্যাস এবং জলীয় বাষ্পটা BS4-এর আগে কি হতো, আমাদের ওই ট্যাঙ্কের ক্যাপের মধ্যে একটা ছোট ফুটো থাকতো, ওই ফুটার মাধ্যমে বেরিয়ে আমাদের পরিবেশে মিশে যেত। তা ওই গ্যাসটা কিন্তু খুবই মারাত্মক ক্ষতিকর। তা BS4 থেকে কি করেছে, ওই গ্যাসটাকে বাইরে বেরাতে না দিয়ে ইঞ্জিনের মধ্যে পুড়িয়ে দেওয়া হতো। তা ওই গ্যাসটা কখন আসবে এবং কখন বন্ধ হবে সেটা কিন্তু অটোমেটিক সিস্টেম ছিল BS4-এর মধ্যে, কিন্তু এটা BS6-এর মধ্যে পার্চ ভালভ একটা লাগিয়ে দেওয়া হয়েছে, যা ওই পার্চ ভালভটাকে কন্ট্রোল করবে কে, ইসিইউ। এরপরে কি পরিবর্তন এসছে, আমাদের ফুয়েল সাপ্লাই। তা আগে করার গাড়িতে কি ছিল, যেগুলো কার্বোরেটর গাড়ি আছে তাতে কি ছিল, আমাদের পেট্রোল ট্যাপ ছিল, ওখানে আমরা তেল যখন প্রয়োজন ছিল আমরা ছাড়তাম বা অন করতাম এবং অফ করতাম। তা এখানে কিন্তু ওই পেট্রোল বন্ধ করা বা ছাড়ার কোনো সিস্টেম নয়, এখানে ফুয়েল পাম্প ব্যবহার করা হয়েছে এবং তাকে কন্ট্রোল করার হচ্ছে কে, আমাদের ইসিইউ। অর্থাৎ ইসিইউ ফুয়েল পাম্পকে কন্ট্রোল করে তেলটাকে অফ অন করার ব্যবস্থা করে দিয়েছে। তার মধ্যে আরও একটা পরিবর্তন এসছে, যেমন ধরুন 150 সিসির উপরে সমস্ত গাড়িতে ABS থাকতে হবে, এটা মাস্ট, এবং 150 সিসির নিচের গাড়িগুলোতে CBS অথবা IBS সিস্টেম থাকতেই হবে। এরপর আমরা জানবো কোথায় কোন সেন্সর লাগানো থাকে। উদাহরণ দেওয়ার জন্য 2 হুইলার হিসাবে আমরা TVS RTR 160 2V BS6 বাইকটা ব্যবহার করব এবং স্কুটারের ক্ষেত্রে আমরা TVS এন্ট্রক ব্যবহার করব। এই সেন্সারের নাম থার্মাল সেন্সার, বা এটার আরও নাম আছে, যেমন এটাকে অনেকে ইঞ্জিন অয়েল টেম্পারেচার বলে অথবা শুধু টেম্পারেচার সেন্সরও বলে। RTR গাড়ির ক্ষেত্রে এটা ইঞ্জিন ব্লকে লাগানো থাকে এবং এন্ট্রকের ক্ষেত্রেও এখানে ইঞ্জিন ব্লকে লাগানো থাকে। এই সেন্সারের নাম O2 সেন্সার বা অক্সিজেন সেন্সর। এটা কোনো কোনো গাড়ির সাইলেন্সার শুরুর বেন্ড পাইপ ওখানে থাকে, আবার কোনো কোনো গাড়ির ক্ষেত্রে এক্সজস্ট ম্যানিফোল্ডে, মানে হেডের মধ্যে যেখান থেকে আমাদের সাইলেন্সারটা শুরু হচ্ছে ওই হেডে লাগানো থাকে। তা আমাদের এই RTR বাইকের ক্ষেত্রে এক্সজস্ট ম্যানিফোল্ডে লাগানো আছে এবং এন্ট্রক গাড়ির ক্ষেত্রেও এক্সজস্ট ম্যানিফোল্ডে লাগানো আছে। এই সেন্সারের নাম TMAP সেন্সার। এর পুরো নাম টেম্পারেচার ম্যানিফোল্ড অ্যাবসোলিউট প্রেসার সেন্সার। এটা সাধারণত টোটাল বডিতেই লাগানো থাকে। তা RTR-এর ক্ষেত্রে এইখানে লাগানো থাকে এবং এন্ট্রকের ক্ষেত্রেও এখানে লাগানো থাকে। এই সেন্সারের নাম TP সেন্সার। এর পুরো নাম থ্রোটল পজিশন সেন্সার। এই সেন্সার সাধারণত থ্রোটল বডিতে লাগানো থাকে। তা RTR গাড়ির ক্ষেত্রে এখানে লাগানো আছে এবং এন্ট্রক গাড়ির ক্ষেত্রে এখানে লাগানো আছে। এই সেন্সরের নাম পিক আপ কয়েল, বা এটাকে অনেকে সিকেপি সেন্সার বলে। তা সিকেপি সেন্সারের পুরো নাম ক্র্যাঙ্ক পজিশন সেন্সার। এটা ম্যাগনেট চেম্বারের ভেতরে লাগানো থাকে। তা আমাদের সমস্ত গাড়ির ক্ষেত্রে ম্যাগনেট চেম্বারের মধ্যেই লাগানো থাকে। তা এই 5টা সেন্সর প্রধানত মুখ্য ভূমিকা পালন করে। এছাড়াও আরও সেন্সার আছে, এদের সম্বন্ধে ডিটেলসে পরের ভিডিওতে জানবো। এরপর আমরা জানবো কোথায় কোন অ্যাকচুয়েটর লাগানো থাকে। এই অ্যাকচুয়েটরের নাম ফুয়েল পাম্প। এটা কোনো কোনো গাড়ির পেট্রোল ট্যাঙ্কের ভেতরে থাকে, আবার কোনো গাড়ির পেট্রোল ট্যাঙ্কের বাইরে থাকে। তা RTR বাইকের ক্ষেত্রে ট্যাঙ্কের ভেতরে আছে, আর এন্ট্রক গাড়ির ক্ষেত্রেও ট্যাঙ্কের ভেতরে আছে। এই অ্যাকচুয়েটরের নাম ইনজেক্টর। RTR-এর ক্ষেত্রে এখানে লাগানো আছে, আর এন্ট্রক গাড়ির ক্ষেত্রে এখানে লাগানো আছে। এই অ্যাকচুয়েটরের নাম পার্চ ভালভ। এটা সাধারণত ইভাপ সিস্টেমের মধ্যে লাগানো থাকে, মানে পেট্রোল ট্যাঙ্ক থেকে পেট্রোলের ভেতরে যে বাষ্পটা চারকোল ক্যানিস্টারের মধ্যে হয়ে থ্রোটল বডিতে আসে, তার জন্য যে পাইপ লাইন করা আছে তার মধ্যে থাকে। এই অ্যাকচুয়েটরের নাম IAC ভালভ, বা এর পুরো নাম
আইডল এয়ার কন্ট্রোল ভালভ, এটা থ্রোটল বডিতে লাগানো থাকে। আরটিআর বাইকের ক্ষেত্রে এখানে লাগানো আছে, আর এন্ট্রক গাড়ির ক্ষেত্রে এখানে লাগানো আছে। এই অ্যাকচুয়েটরের নাম এইচটি কয়েল বা হাই টেনশন কয়েল। এটার সম্বন্ধে আগে আমরা জেনেছি, তাই এটার সম্বন্ধে আর ডিটেলস জানছি না। শুধুমাত্র এইচটি কয়েলে ইনপুট সাপ্লাইয়েরই পরিবর্তন হয়েছে, তা সেইটার সম্বন্ধে আমরা পরে জানবো। তা এই 5টি অ্যাকচুয়েটর প্রধানত মুখ্য ভূমিকা পালন করে। এছাড়াও আরও অতিরিক্ত অ্যাকচুয়েটর আছে, যেগুলোর সম্বন্ধে আমরা পরের ভিডিওতে দেখব। এখানেই আমাদের আজকের এই পার্টটা শেষ করলাম। এর পরের পার্টের জন্য আপনারা অপেক্ষা করুন, শীঘ্রই আমরা পরের পার্টটা আপলোড করব।